আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ওবি অর্গানাইজেশনাল বিহেভিয়ারের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, মডেলস অফ ওবি। ওবির কিছু মডেল আছে। আসলে মডেল বলতে আমরা কি বুঝি, তাই না? অর্গানাইজেশন যখন চলে তখন সেটা বিভিন্ন স্টাইলে চলে। ওখানে ম্যানেজার সবাই সব মানসিকতা হয় না। কোনো ম্যানেজার একটু সরল, কোনো ম্যানেজার অনেক হার্ডওয়ার্কিং, কোনো ম্যানেজারের নেচারটা কিছুটা অটোক্রেটিক, সে যা বলে তাই। কোনো ম্যানেজার একটু সাপোর্টিভ, কোনো ম্যানেজার পার্টিসিপেটিভ, কোনো ম্যানেজার ডেমোক্রেটিক ওয়েতে কাজ করতে ভালোবাসে। কারণ সবার মন মানসিকতা সমান হয় না। একটা ক্লাসের মধ্যে আপনি যদি জরিপ করেন দেখবেন যে সবার পার্সোনালিটি সমান না, সবার মন মানসিকতা একরকম হয় না। এটা মানুষ হিসেবে মানুষের একটা সাধারণ নেচার। ওকে, আমার ধারণা যে পশু পাখির যে মন আছে মানুষের মতো এত ব্যাপক না, কিন্তু আমারও মনে হয় যে তাদের মনেরও ডেভিয়েশন আছে। কারণ মন এমন একটা রূপরেখা যেটাকে আপনি একটা শিকলবন্দি করতে পারবেন না। এক একজন এক এক মনের, এক একজন এক এক মানসিকতার। সো ওবি অর্গানাইজেশনাল বিহেভিয়ার বলে যখন কোনো একটা লিডারশিপ স্টাইল দেখা হয়, সেটা লিডার যেহেতু বিভিন্ন মনের হয়, লিডারশিপ স্টাইলটাও বিভিন্ন ধরনের হয়ে যায়। এই জন্য এটা হয়ে গেল প্লুরাল, মডেল না। ওকে, মডেলস অফ ওবি হচ্ছে সেই সমস্ত স্টাইল যেটা ম্যানেজাররা ফলো করে। এক একজনের এক এক ধরনের অর্গানাইজেশন চালানোর, অর্গানাইজেশনে বিহেভ করার স্টাইল থাকে। ওকে, তো আমরা ইন নেচার প্রথমেই বুঝতে পারলাম যে মানুষের মন ডেভিয়েট করে। এই কারণে ম্যানেজারদের যে কথা বলার ধরন, সাপোর্টের ধরন বা সে অর্গানাইজেশনটা কীভাবে রান করবে সেটা ভ্যারি করে, তাই না? অর্গানাইজেশনে আবার অনেক ধরনের টাইপস আছে। এক মালিকানা কারবার, প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ, অংশীদার ভিত্তিতে। তারপর সেটা কোঅপারেটিভ হতে পারে, সমবায়ের প্রতিষ্ঠান হতে পারে, আবার হতে পারে কোম্পানি। হ্যাঁ, সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে। সুতরাং এক এক জায়গায় কিন্তু আবার অর্গানাইজেশনের এরকম স্টাইলগুলো এক একভাবে ফলো করা যায়। আমাদের যে বই বা আমি যে বই আপনাদেরকে পাঠ্য করেছি বা যেটা আপনাদেরকে দেয়া হয়েছে, সেই বইতে অর্গানাইজেশনের বিহেভিয়ারের শুধু স্টাইলগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে মন মানসিকতাটা একটু অন্যভাবে চিন্তা করার জন্য আরও কিছু পয়েন্ট বলবো, যেটা ওভাবে বইতে নাই। ভয় নাই, পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য যে এই জিনিসটা এরকম হতে পারে। ওকে, তো আসলে আমরা শুরু করি। আমরা প্রথমেই দেখব যে কি কি টাইপস থাকতে পারে। এক নাম্বার হচ্ছে অটোক্রেটিক, স্বৈরাচারী। তার মানে হচ্ছে সে যেটা বলে সেটাই সে বাস্তবায়ন করে। অন্য কারো কোনো কথা সে কর্ণপাত করে না, অন্য কারো কোনো কথা সে শুনতে ইচ্ছুক না, অন্য কারো কোনো কথা সে শুনে না। সে যেটা বলে সেটাই যেন হতে হবে। আমরা সিম্পল বাংলায় এরকম কোনো নেচার যদি দেখি তাহলে সেটা হচ্ছে স্বৈরাচারী মনোভাব। তার মনটা এক নায়কতন্ত্রের দিকে। অনেক সময় বলে না যে হিটলার এরকম ছিল, সে কারো কথা শুনতো না, সে যেটা বলে সেটাই হতে হবে, অনেকটা যেন সেরকম। অটোক্রেটিক তার মানে হচ্ছে এক নায়কতন্ত্র, স্বৈরাচারিতা যেখানে থাকবে। তো এখানে সবচেয়ে বড় পুঁজি কি জানেন? একজন ম্যানেজারের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তার পাওয়ার। মনে রাখবেন, স্বৈরাচারী মনোভাব তারাই দেখায় যাদের হাতে পাওয়ারটা কুক্ষিগত থাকে। তার কাছে সে সমস্ত শক্তি নিয়ে বসে আছে। যদি সে অত পাওয়ারফুল না হতো, তার স্বৈরাচার কাজ দিত না। একটা অর্গানাইজেশনের নিচে শ্রমিকের হাতে ওই পাওয়ার থাকে না। একটা কিছু ম্যানেজ করতে হয়তো মনটা বুঝাতে না পেরে সে আরেক শ্রমিকের সাথে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। কিন্তু উপরের বস কি এত নিচে নামবে? সে কলমের খোঁচায় কারো চাকরিও শেষ করে দিতে পারে, তাই না? কারণ তার কাছে দ্যাট সোর্স অফ পাওয়ারটা আছে, যেটা নিচে লেভেলে নাই, ওই অর্থে মিড লেভেলে নাই। সুতরাং স্বৈরাচার তাদেরকেই মানাচ্ছে এক অর্থে যাদের হাতে পাওয়ারটা কুক্ষিগত হয়ে আছে। হিটলার কি সাধারণ সৈনিক ছিলেন? সে একজন সেনাপতি ছিল। রাষ্ট্রনায়কের একটা ইস্যু এখানে চলে আসে, তাই না? জার্মানি লোক, সে যেটা চাইতো সেটা করতে পারতো। কেন? কারণ তার উপরেই তো ডিসিশন মেকার ওই অর্থে নাই।
কিন্তু আপনার মাথার উপরে যদি ডিসিশন মেকার থাকে আপনি তো যেরকম ইচ্ছা সেরকম চালাতে পারবেন না, তাই না? সুতরাং পাওয়ারটা আগে সেন্টার্ড হতে হবে আপনার হাতে, তারপর আপনি সেটাকে রান করতে পারবেন। তো এই ধরনের অটোক্রেটিক ইয়েগুলো সব জায়গায় ফিজিবল না। কেন? কারণ আমি আমার চিন্তা চেতনা ধ্যান ধারণা আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছি, এটা তো নৈতিকভাবে ঠিক না। অনেক মানুষের মনে অনেক সুন্দর সুন্দর ধারণা থাকতে পারে, আমি তাকে কোনো কথা বলতে দিচ্ছি না, আমি তাকে কোনো স্বাধীনতা দিচ্ছি না। একটা এমপ্লয়ি আমার ভয়ে তটস্থ থাকে সবসময়, এটা আমার এক অর্থে কোনো ইয়ে না, কিন্তু প্রাপ্তি না, বরং এটা আমার এক ধরনের লস। কারণ এমপ্লয়ি আমার কাছাকাছি আসতে পারছে না, আসতে পারলে সে দুটা কথা বলতো, তার মনের কথাগুলো আমি জানলে আমি অর্গানাইজেশন রুলসটা পরিবর্তন করতে পারতাম, আমি হয়তো ইনকারেক্ট ছিলাম, আমি নিজেকে কারেক্টও করতে পারতাম। সুতরাং অটোক্রেটিক সিস্টেমটা প্রণিধানযোগ্য না। সব জায়গাতেই বলতে গেলে এই সিস্টেমটা মানুষ পছন্দ করে না, ওকে, যদিও এটা অনেক বেশি প্র্যাকটিস হয়, কিন্তু এটা ওরকম অ্যাকসেপ্টেবল কোনো ইয়ে না। কারণ অনেক জায়গার মতামত আমার পকেটস্থ হচ্ছে না, আমি শুধু আমার মনটাই সবার উপর চাপিয়ে দিচ্ছি, বুঝতে পারলেন? এখন আসেন, অর্গানাইজেশন যদি এক মালিকানা কারবার হয়, এক মালিকানা কারবার, একাই সে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, একাই সে প্রতিষ্ঠানের মালিক, এখানে সে যদি অটোক্রেসি করে সেটা অনেকটা যায়। কারণ এখানে তো অত কর্মী সে নিয়োগ দেয় নাই, ছোট প্রতিষ্ঠান, অত কর্মী দেওয়ারও টাকা নাই। এখন সে একা একাই প্রতিষ্ঠান, দোকান খুলে দোকান বন্ধ করে দিচ্ছে, একটা মুদিখানার দোকান হোক না কেন, তার এই ছোট্ট প্রতিষ্ঠানটা সে তার আইডিওলজি দিয়ে চালাচ্ছে। এখানে অটোক্রেসি হওয়া অত অনুচিত কিছু না, এখানে তো এমন নয় সে 5 জন সেলসম্যানকে নিয়োগ দিতে পারবে, সুতরাং সেটা ওখানে মানাচ্ছে। বড় বড় জাহাজে বড় বড় প্রোপেলার থাকে, পাখা ঘুরে, প্রোপেলারের পাখা, জাহাজটা সামনে যায়। একটা ছোট্ট ডিঙি নৌকায় কি প্রোপেলার দরকার আছে? আপনি যেটা উপর আছেন সেটা অনুপাতে আপনার লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাইলটা আসবে। অনেক মানুষ নাই, কে আমাকে মতামত দিবে? এর থেকে আমি একাই আমার আইডিওলজি দিয়ে ছোট্ট মুদি দোকানটা চালাই, একাই আমার আইডিওলজি দিয়ে আমি ছোট্ট ডিপার্টমেন্টাল স্টোরটা চালাই, এখানে অন্য কোনো মতামত নেওয়ারই তো সুযোগ আমার কাছে নাই। সুতরাং প্রাতিষ্ঠানিক দিক থেকে অটোক্রেটিক মডেলটা অনেকের কাছে গ্রহণযোগ্য না হলেও কিছু ক্ষেত্রে অটোক্রেটিক মডেলটা চলে আসবেই, হ্যাঁ, উপায় নাই, তার অর্গানাইজেশনের সাইজের কারণে। এই জিনিসটা আপনাদের ওবির বইতে নাই, এটা আমি আপনাদেরকে বলতেছি এইচআরএম এবং ম্যানেজমেন্টের কিছু প্র্যাকটিস থেকে। সেকেন্ড হচ্ছে কাস্টোডিয়াল মডেল, ইকোনমিক রিসোর্সেস। এখানে মালিকপক্ষের হাতে অর্থ সম্পত্তি থাকে, অর্থ সম্পত্তির কাস্টোডি থাকে, মালিকানা থাকে, সে ভালো পারফর্ম করতে পারে এরকম কিছু এমপ্লয়িকে কিছু অর্থ প্রদান করে বেনিফিট আকারে, প্রমোশন আকারে, কাউকে একটা হাউস ফ্যাসিলিটি দিল, কাউকে একটা ইনসেন্টিভ দিল, কাউকে একটা ভালো অফিস ডেকোরেট করে দিল, কাউকে একটা হাউস রেন্ট ভাতা হিসেবে দিল। এই যে জিনিসগুলো দিচ্ছে প্রত্যেকটা মালিকপক্ষ দিতে পারছে বিকজ অফ হ্যাভিং দ্য ইকোনমিক রিসোর্সেস, তার হাতে দ্যাট সোর্স অফ অর্থ সম্পত্তি আছে অ্যাজ এ ওনার, এবং এই ম্যানেজার বা এই ওনার কিছু অর্থ দিয়ে দিতে পারছে। কিন্তু সে কখনো এক্সপেক্ট করবে না, সে কখনো ওই অর্থে এক্সপেক্ট করবে না যে এমপ্লয়িরা টিম ওয়ার্কের মতো কাজ করুক। খেয়াল করে দেখবেন, সে চিন্তা করবে যারা ভালো পারফর্ম করবে আমি তাদেরকে দিব, লেস শেয়ারিং একটা অ্যাটিটিউড থাকবে। আমি কোনো এমপ্লয়ি যদি ভালো পারফর্ম করে শুধুমাত্র তাকেই বোনাস দেব। আমি যদি গার্মেন্টসে বলি তোমরা উৎপাদন করো, যে আমাকে এই সময়ের মধ্যে 13 পিসের জায়গায় নর্মাল স্ট্যান্ডার্ডের বাইরে 14 পিস উৎপাদন করে দিতে পারবে, আমি তাকে প্রতি পিসের জন্য 100 টাকা বোনাস দিব। গরিব মানুষ, সে মেশিনে কাজ করতেছে, মোটামুটি ভালো কাজ বুঝে, তো প্রতিদিন সে 2টা ইউনিট বাড়তি উৎপাদন করতেছে, তার 200 টাকা বাড়তি ইনকাম হচ্ছে। এভাবে সে হয়তো 26টা ওয়ার্কিং ডেতে একটা এক্সট্রা টাকা ক্যাশ করতে পারবে। আমি এটা সবাইকে দিব না, আমি ওই অর্থে টিম ওয়ার্ককে উৎসাহিত করছি না। গার্মেন্টসের যে স্লটে ডিভিশন অফ লেবারে যে কাজটা করবে তাকেই আমি উৎসাহিত করছি, তুমি এটা করো। একটা ছোট্ট পয়েন্ট এখানে চলে আসলো, ডিভিশন অফ লেবার মানে হচ্ছে শ্রম বিভাজন। এটা করলে বেনিফিট কি?
এটা করলে বেনিফিট হচ্ছে একটা মানুষকে আপনি সবচেয়ে বেশি ওই লাইনে এক্সপার্ট করতে পারবেন, সবচেয়ে বেশি খাটাতেও পারবেন। গার্মেন্টসে সবাই সেলাইয়ের কাজ করে না, কেউ হচ্ছে কাটিং মাস্টার, ঠিকমতো কাটতে না পারলে লটে লটে সব কাপড় কিন্তু নষ্ট। শার্টের কাটিং অনেক জিনিস, আজকাল অটোক্যাড এবং ব্যবহার করে মেশিন এটাকে কেটে দেয় যাতে ডেভিয়েশন কম হয়। তো এটা একটা ডিভিশন করে, একটা ডিভিশন সেলাইয়ের কাজ করে, একটা ডিভিশনে গেলেই বক্রম বা ইন্টারলাইনটা লাগানো হয়, একটা ডিভিশনে গেলে ওরা শুধু বোতাম লাগায়, ও সেলাইয়ের কাজ করে না। কারণ এটা করলে অনেক কিছুতে ইনভলভ হয়ে গেলে মানুষটা আলটিমেটলি একটা জিনিসে জড়িয়ে যাবে, কাজটা হবে না। এই জন্য ডিভিশন অফ লেবার মানে শ্রম বিভাজন করে দেওয়া। ব্যাংকে যান, কেউ দেখবেন টাকা জমা দেওয়ার কাউন্টারে সার্ভ করছে, কেউ টাকা তোলার কাউন্টারে সার্ভ করছে, কেউ পে অর্ডারটা করে দিচ্ছে, তাই না? এক একজন এক এক ধরনের ফাংশন, কে এটিএম কার্ডটা দেখে। এটা কি? এটাকে বলা হয় বিজনেসের ডিভিশন অফ লেবার, ইকোনমিক্সও এটা বলা হয় শ্রম বিভাজন। এই শ্রম বিভাজনটা যে করে, ধরলাম একটা গার্মেন্টসের একজন শ্রমিক শুধুমাত্র কাটিং করে অথবা শুধুমাত্র ওই বক্রমটা লাগায়, যেটা তো এতে কি স্যার ওই শ্রমিকের মানে এটা কমে যায় না যে পরবর্তীতে উনি কখনো স্বনির্ভর হবে, এই চান্সেসটা কমে যায় না? তো পুরো শার্টটা সেলাই করা যায়। হ্যাঁ অবশ্যই কমে যায়, শুধু গার্মেন্টসে না। আমি যদি শুধুমাত্র একটা জায়গায় শুধু ক্যাশের কাজটা করি, আমি 10 বছর পর অন্য একটা ডিভিশনে গেলাম, ফরেন এক্সচেঞ্জ ব্যাংকের কোন একটা ডিভিশনে গেলাম, যে দেখলাম যে আমি ওই লেভেল অফ পারফরমেন্স করতে পারছি না। কেন? কারণ হচ্ছে আমি তো শুধুমাত্র একটা ডিভিশন দেখে অভ্যস্ত ছিলাম। হ্যাঁ, আবার এটা কিছু বেনিফিটও আছে। আপনি একজন কাটিং মাস্টার যে খুব দক্ষ, তাকে যে কোনো গার্মেন্টস কিন্তু কাটিং মাস্টার নিলে হায়ার স্যালারিতে নেবে, আর এটা খুব রিস্কি জব। কারণ একটা উপর অনেক কিছু, হয়তো 6 লাখ পিস শার্ট তার একটা কাটিংয়ের উপর নির্ভর করতেছে, সুতরাং তাকে দেখে শুনে বুঝেই নেওয়া হবে। এই লাইনে তার এক্সপার্টাইজ বিধা যাবে না। কিছু মানুষ একটা সেন্টারে যদি এক্সপার্টাইজ ওই লেভেলে করে ফেলতে পারে, সে মার্কেট থেকে সহজে বের হয়ে যাবে না, টিকে থাকবে। কিন্তু হ্যাঁ, এটা একটা বোরিং জব। ডিভিশন লেবারের এই কাজটা হচ্ছে একটা বোরিং জব। যে মানুষটা সারাদিন ক্যাশের টাকা গুনে, ও কিন্তু একটা সময় হাঁপিয়ে ওঠে। ওকে, অনেকে দেখবেন যে বসার চাকরি করতে চায় না, যদিও অনেকে ডেস্ক জব পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। কারণ হিউম্যান সাইকোলজি একটু ঘুরে বেড়ানো। অনেক বন্ধুবান্ধবকে দেখবেন যারা ইচ্ছা করে মার্কেটিংয়ে চাকরি করে, কারণ ও ওখানে বনার নিচে দ্বারা একটু সিঙ্গারা পেটিস খাবে, একটু চা খেয়ে বলবে দোস্ত কেমন আসিস, একটা ফোন দিবে, এদিকে ওদিকে ঘুরবে, ওর ডেস্ক জব ভালো লাগে না। এরকম আছে কিছু মানুষ যারা মার্কেটিংয়ের জব, ঘুরে বেড়াতে, বাইক চালাতে এগুলো পছন্দ করে, এনজিও চাকরি নেয়, প্রজেক্টের চাকরি নেয়। হ্যাঁ, বড় বড় জায়গায় দেখবেন যে মার্কেটিং এক্সিকিউটিভ হয়ে ঘুরে বেড়াচ্ছে, ও এইভাবেই তার লাইফটাই করে। বসা চাকরি তারা পছন্দ করে না। আর কিছু মানুষ আছে ডেস্ক পছন্দ করে খুব, তারা অন্য কোনো প্রফেশনে যেতে চায় না, তার কাছে বসা চাকরিটাই অনেক কিছু, যার কাছে যেটা ভালো লাগে। তবে ডিভিশন অফ লেবারটা কনসেপ্টটা দিয়েছিলেন ইকোনমিক্সের ফাদার অ্যাডাম স্মিথ নামে একজন ব্যক্তি। ওকে, তিনি বলেছিলেন যে এরকম বিভাজন করা, তাহলে সবচেয়ে আউটপুট পাওয়া যাবে। কিন্তু এটা একটা নেগেটিভ থিঙ্ক হচ্ছে, অন্য জায়গায় এক্সপার্টিস গড়ে ওঠে না। দ্বিতীয়, মানুষ হাঁপিয়ে উঠতে পারে বোরিং জবের মতো। তো আপনি কাস্টোডিয়াল মডেলের ক্ষেত্রে ইকোনমিক রিসোর্স সবচেয়ে বেশি ব্যবহার করবেন মালিক পক্ষের ওনারশিপ বা ম্যানেজারের হাতে। যদি ইকোনমিক রিসোর্সটা হাই থাকে, তাহলে সে ইনসেন্টিভ দিতে পারবে, কাউকে হাউস রেন্ট দিতে পারবে, মেডিকেল অ্যালাওয়েন্স দিতে পারবে, সব ধরনের ফ্যাসিলিটি তাকে অফার করা যেতে পারে। তাহলে এটাতে কি হয়, পারফরমেন্সটা বাড়ে। অনেক সময় অনেক প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে আপনারা দেখবেন কেপিআই আছে। কেপিআই, কে দিয়ে কি, পি দিয়ে পারফরমেন্স, আই দিয়ে ইন্ডিকেটর, কি পারফরমেন্স ইন্ডিকেটর, কেপিআই বলা হয়। তার মানে আমি কিছু দিয়ে দিব অপশন, এই বিষয়গুলোর উপর তোমাকে একদম ভালো পারফর্ম করতে হবে। ফর এক্সাম্পল, একটা টিচারকে যদি আপনি কেপিআই দেন, তাহলে প্রথমে দেখবেন সে কয়টা ক্লাস নিচ্ছে, কয়টা শিডিউল ছিল, সে অন্যদের চেয়ে তার ক্লাসগুলো ঠিকমতো পারফর্ম করছে কিনা। স্টুডেন্টকে একটা ইভ্যালুয়েশন ফর্ম দিবেন, সে আপনাকে মার্কিং করবে, তারপর রিপ্লাই দিবে, এটা অথরিটি দেখবে সে আসলে কেমন পড়ায়। সুতরাং এখানে কোয়ান্টিটি শুধু না, কোয়ালিটিটাও কাউন্ট হবে। তার রিসার্চ কয়টা পাবলিশ হচ্ছে বছরে, কোথায় কোথায় পাবলিশ হচ্ছে, সেগুলো কি ভালো জার্নাল, তাহলে আপনি তাকে একটা পয়েন্ট দেন। ওকে, তারপর তার অ্যাটেন্ডেন্স দেখেন, নিয়মিত সে আসে নাকি সে লেট করে আসে। এরকম সবগুলো বিষয়ের উপর সে একটা কেপিআই পাবে। দিন শেষে আপনি তাকে এনে একটা বোনাস দিয়ে দিলেন, তাকে একটা ইনসেন্টিভ দিয়ে দিলেন, তাকে একটা হায়ার ডেজিগনেশন দিয়ে দিলেন। তো এই জিনিসগুলো কিন্তু সবগুলোই কিসের জন্য, যাতে একটা ব্যক্তির পারফরমেন্স বৃদ্ধি হয়। সুতরাং এখানে সবার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়ার জন্য যদি কোনো মডেল এফেক্টিভ হয়, সেটা হচ্ছে কাস্টোডিয়াল মডেল। আপনি কি বলতে চাইছিলেন?
কেপিআই ইনসেন্টিভ, কেপিআই পারফর্ম করলে আপনি ইনসেন্টিভ পাবেন। যেমন আমি বলি, ইনসেন্টিভ হচ্ছে একটা সুবিধা। অর্গানাইজেশন বলে যে তুমি কাজ করো, তোমাকে আমি বোনাস দিব, ইনসেন্টিভ দিব। এইচআরের চাকরির বিভিন্ন দেখবেন বিজ্ঞপ্তি, বলবে যে এখানে আমরা একটু বলে ফেলি খোলামেলাভাবে, পেপারে বিজ্ঞপ্তিগুলো এরকম হয় যে উই আর ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার। তার মানে আমরা পক্ষপাতদুষ্ট কানা কোনো এমপ্লয়ার না। তুমি যদি আসলে যোগ্য হও, এখানে 2 নাম্বারই নাই, তুমি আসলেই চান্স পাবে। সহজ কথায় বাংলায় এটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার। তারপর তারা বলে উই আর নট জেন্ডার বায়াসড। তার মানে মেয়ে হলে যে চাকরি পাবে, ছেলে হলে চাকরি পাবে না এমন না, বা ওই মেয়েটাকে যে আমি চাকরি দিব, ছেলেকে দিব না এমন না। উই আর নট জেন্ডার বায়াস, তার মানে শুধু জেন্ডার নিয়ে বসে নাই। তোমার কোয়ালিটি থাকলে তুমি ছেলে হও মেয়ে হও এখানে চাকরি পাবা। তারপর ওরা বলে উই উইল অফার 2 ফেস্টিভ্যাল বোনাস, মানে 2টা ঈদে বোনাস দিব। উইল অফার ইনসেন্টিভ, এই যে বলছে ইনসেন্টিভ, এটা অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স। ভালো পারফর্ম করলেন 5,000 টাকার একটা খাম দিয়ে দিল ঈদের আগে আলাদা, এটা হচ্ছে আপনার ইনসেন্টিভ। ভালো সেলস করতে পেরেছেন, দিয়ে দিল। এবার যে সফটওয়্যার প্রজেক্টটা আপনার কোম্পানি নিয়েছে, সেখানে সবচাইতে ভালো পারফর্ম আপনি করেছেন, অনেক কিছুই আপনাকে দেখিয়ে দিতে হয় না, আপনি অটোমেটিকভাবে করতে পেরেছেন। সুতরাং আপনি ম্যানেজারের চোখে আগে থেকে পড়ে গেছেন, উনি আপনাকে পার্সোনালি ডেকে 10,000 টাকা ইনসেন্টিভ দিয়ে দিল। সো বাট, সে তো এটা বিক্রি করবে 1.5 কোটি টাকার সফটওয়্যারটা, আপনাকে 10,000 টাকা দিলে তার কিছু যাবে আসবে না। বাট ওয়ান কাইন্ড অফ মোটিভেশন। তো ইনসেন্টিভ হচ্ছে মনিটারি বা এটা অমনিটারি বা নন মনিটারিও কোনো বেনিফিট হতে পারে, ওকে, কিন্তু বেসিক্যালি টাকা পয়সার একটা কিছু দিয়ে দেওয়া বোনাসের সাথে। বোনাস আর ইনসেন্টিভ মধ্যে কী পার্থক্য? অধিকাংশ ক্ষেত্রে বোনাস আসে শিডিউল আকারে, ঈদ আসছে বোনাস পাবেন, আর ইনসেন্টিভ হচ্ছে একদম পারফরমেন্সের উপর কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটার ভালো করলো দিয়ে দিলাম। আচ্ছা মকসুদ ভালো পড়াচ্ছে, স্টুডেন্টের ফিডব্যাক ভালো, ঠিক আছে, ওকে ডেকে আমি একটা ইনসেন্টিভ দিয়ে দিলাম, তাহলে আর একটু মোটিভেট হোক, আর একটু অন টাইমে যাক, আর একটু পড়াক, আর একটু হোক, এটা আর কিছু না। আর এরপর অনেক কিছুই হতে পারে, আপনাকে একটা গিফট হ্যান্ডপ্যাড দিতে পারে একটা প্রতিষ্ঠান, কিন্তু ফিনান্সিয়াল বেনিফিটের উপরে আর কোনো বেনিফিট নাই, এটা তো আপনি মানেন। হ্যাঁ, প্রমোশন পলিসিতে যদি তার ইয়ার অফ এক্সপিরিয়েন্স ঠিক থাকে সে সেটা পাবে, সেটা ইনসেন্টিভ না, কিন্তু সেটাও একটা মোটিভেশন। তবে এটা একটা গিফট হ্যাম্পার হতে পারে অনেক। আচ্ছা আর একটু ভেঙে বলি, আমি আপনাকে একটা ইনসেন্টিভ দিতে চাই, এই যে আপনাকে আমি দিতে চাই। এখন আমি আপনাকে দিলাম 10 লাখ টাকার 10,000 টাকার একটা চেক, সাথে আমি আপনাকে কক্সবাজারে আপনার ফ্যামিলি নিয়ে ট্যুর করার জন্য 15,000 টাকার টিকিট দিয়ে দিলাম, এটাও একটা ইনসেন্টিভ। অনেকে তো বাইরে পাঠিয়ে দিচ্ছে না এমপ্লয়ীদেরকে, যাও ঘুরে আসো, কারণ ও 6টা ফ্ল্যাট বিক্রি করছে বনানীতে, এক একটা 10 কোটি টাকা করে, 60 কোটি টাকার বিজনেস সে এনে দিচ্ছে। এখন বললাম যা ঘুরে আয়, 2 লাখ টাকা দিয়ে দিলাম, কী যে আসে, ওকে মালয়েশিয়া 2 দিনের জন্য পাঠিয়ে দিলে বিজনেস। এখন ও চিন্তা করবে যে আমি যদি আবার এরকম পারফর্ম করি, ফ্যামিলির সঙ্গে আমাকে আবার ট্যুরে পাঠানো হবে, আমি 11 স্টার হোটেলে থাকতে পারবো, আমি এখানে ঘুরতে পারবো, সেলফি দিতে পারবো ফেসবুকে, সে তখন একটা অন্য মনস্তাত্ত্বিক জগতে চলে যাবে। এই যে আপনাকে একটা অন্য মনস্তাত্ত্বিক জগতে নিয়ে আসছে, এটা তো একটা মোটিভেশন। ইনসেন্টিভটা কেন মানুষ দেয় এইচআর বা অর্গানাইজেশন পলিসিতে? মোটিভেট করার জন্য, ওকে। আরও অনেক ধরনের ইনসেন্টিভ হয়, আমি অত গভীরে যে বলতে পারবো না, কিন্তু মাঝে মাঝে এত পড়াগুলো সামনে চলে আসে, মনে হয় যে এগুলো না বললে মনে হয় শেখাই বৃথা ছিল। ইভেন একজন মানুষকে আপনি যদি একটা ভিজিটিং কার্ড করে দেন, সুন্দর একটা অফিস রুম দেন, এটাও কিন্তু একটা মোটিভেশন, ওয়ান কাইন্ড অফ ইনসেন্টিভের মতো। আপনি এই কার্ডটা কাউকে দিচ্ছেন না, তো যখন দেখতেছে কার্ডটা অনেক সুন্দর, বলতেছেন দোস্ত আমি তো বনানীর অততলার অফিসে বসে আসবি, দেখে যাবি, সে এসে দেখলো আপনার অফিস কম্পাউন্ড খুব সুন্দর, বসার জায়গা সুন্দর, এসি রুম, তখন কিন্তু একটা সোশ্যাল ইস্যু এখানে চলে আসে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মোটিভেশন। এই যে কোম্পানি বলে যে তোমাকে কালকে থেকে গাড়ি দিব, তুমি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার হলা, গাড়ি তোমাকে নিয়ে যাবে, গাড়ি তোমাকে নিয়ে আসবে, গাড়ির তেলের পয়সা ড্রাইভারের বেতনও কোম্পানি দিয়ে দেয়, বাংলাদেশে এরকম কোম্পানিও আছে। এটা কি এক ধরনের ইনসেন্টিভ, একটা মোটিভেশন, তাই না? আমাকে তো সবাই দিচ্ছে না, কিন্তু কিছু কোম্পানি এটা দিচ্ছে, তো সবাই কি এটা পায়? এটা কোম্পানি রাখতে চায় লেস শেয়ারিং, সবাই এটা পাবে না। সবাই এটা পেলে কোম্পানি এত টাকা রিসোর্স পে করতে পারবে না। কোম্পানি চায় ভালো পে করবে এমন কারো পিছনে যে আসলে কোম্পানিকে বেস্ট আউটপুটটা দিচ্ছে। আর কোম্পানি যদি গণহারে পাইকারি হারে সবাইকে এটা পে করতে যায়, তাহলে আসল পারফর্মারগুলো ডিমোটিভেটেড হবে,
ও বলবে যে আমি এতটুকু সেলস করেও এটা পেলাম, ও 10 ইউনিট সেলস করে এটা পেলো, কী লাভ হলো 10 কোটি টাকা 6টা ফ্ল্যাট বিক্রি করো, তো একটা বিক্রি না করে আমার সমান্তরাল পেলো, তাই না? ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জান্নাতে 8টা স্তর রাখছেন না, আপনি আপনার ইমান লেভেল অনুসারে ইনশাল্লাহ আপনি স্তর পাবেন। এভাবে জাহান্নামেরও তো সবার শাস্তি সমান না, তাই না? মানে শাস্তির ক্যাটাগরি অনুসারে তার প্রাপ্য জায়গা তাকে দেওয়া হবে, বুঝতে পারলেন? আচ্ছা, তারপর হচ্ছে সাপোর্টিভ মডেল। সাপোর্ট থেকেই বোঝা যাচ্ছে সাপোর্টিভ মডেল এটা কেমন একটা লিডারশিপ স্টাইল। এটা বলতে বোঝায় একজন একজনকে সাপোর্ট করবে। অটোক্রেসি বলতে এখানে কিছু নাই। ম্যানেজার কাউকে সফটওয়্যারের কাজে একটু আটকে গেল, সে ভালো, নিজে একজন ভালো ইঞ্জিনিয়ার, সে একটু দেখিয়ে দিল প্রোগ্রামিংটা কেমন হবে, এটা কেমন হবে, এই ট্যাবটা কীভাবে সলিউশন করতে হবে। সবচেয়ে বেশি তো এই ধরনের আর সাপোর্টিভ স্টাইলটা লেগে থাকা কাজগুলোতে বেশি দরকার হয়, যেখানে কন্টিনিউয়াস একটা মনিটরিং দরকার। যেমন সিএসসি আপনাদের ক্ষেত্রে, সফটওয়্যার কোনো প্রজেক্ট বানানোর ক্ষেত্রে, সফটওয়্যার কোনো আইটি ফার্মের ক্ষেত্রে এই সমস্ত সাপোর্টিভ স্টাইল খুব দরকার। আমি বসে থাকবো অটোকেটির মতো, তুমি কাজ করো না, এখানে প্রতি ঘাটে ঘাটে যে একজন নবিস, যে অনভিজ্ঞ, তাকে হেল্প করতে হবে, তাকে গাইড করতে হবে। সিনিয়রদের গাইড ছাড়া এখানে জুনিয়ররা একটা পাও ফেলতে পারবে না, কারণ সে অনেক কিছুই জানে না, অনেক টেকনিক্যাল ইস্যু থাকে। তো এগুলো হচ্ছে সব সাপোর্টিভ লিডারশিপ স্টাইল, যেখানে ম্যানেজার প্রতি পদে পদে একটা সাপোর্ট দিয়ে যাবে। এবং শুধুমাত্র কাজে সাপোর্টটাই সাপোর্ট না, আপনার ওভারঅল একটা অর্গানাইজেশনে ডিল করতে একজন এমপ্লয়ির যা যা দরকার হয় সব কিছু কিন্তু বোঝাটা একটা সাপোর্টিভ স্টাইল। এখানে অর্গানাইজেশন বিহেভিয়ারে কিছু স্টাইলের কথা বলা হয়েছে, কিন্তু আমেরিকান ব্রিটিশ বইতে আর অনেক 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 ধরনের ডেভিয়েটেড স্টাইল আছে। যেমন প্যারেন্টাল লিডারশিপ, প্যারেন্টাল মডেল, পিতৃতান্ত্রিক। সে সবাইকে নিজের সন্তানের মতো মনে করে, সে সবার দুঃখে সুখে পাশে থাকে, কাউকে ধরে রেখে কাজ আদায় করার চেষ্টা করে না। ওকে, তো সাপোর্টিভটা অনেকটা সেরকম, সে অনেকটা ফিল করে এগিয়ে যায়। পার্টিসিপেটিভ লিডারশিপ, সবাই মিলে একসাথে কাজ করে। সো এগুলোরও কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে লিডারশিপে সাপোর্টিভ স্টাইলটা, সাপোর্টিভ মডেলটা গ্র্যাব করা হয়, সাপোর্টিভ মডেলটা ওখানে প্রয়োগ করা হয়। আপনারা সবসময় যেখানেই যান, যে মডেলেরই অর্গানাইজেশন হোক না কেন, ব্যক্তিগতভাবে সাপোর্টিভ হবেন, সবসময় কাউকে হেল্প করার চেষ্টা করবেন। শুধু অর্গানাইজেশনের ভিতরে না, অর্গানাইজেশনের বাইরেও ইউ হ্যাভ টু বি কোয়াইট সাপোর্টিভ, তাই না? যথেষ্ট সাপোর্টিভ হতে হবে। সাপোর্টিভ মানুষরা কোথাও আটকায় না। আপনি যখন কাউকে একটা সাপোর্ট দিবেন, আপনার ব্রেনের চর্চাটা হবে। আবার যখন আপনি মানুষকে সাপোর্ট দিয়েছেন, দেখবেন যে আপনি কোনো কোনো জায়গা থেকে নিজেও সাপোর্ট পাচ্ছেন, একটা নেটওয়ার্ক কিন্তু গড়ে ওঠে। ওকে, তারপর হচ্ছে কলেজিয়াল মডেল। আমরা কলিগ বলি না, কলিগ মানে কি? সহকর্মী, তাই না? যে আমার সাথে কাজ করছে। তাহলে কোঅপারেশনের ভিত্তিতে হচ্ছে কলেজিয়াল মডেল। হ্যাঁ, সবাই সবার তরে কাজ করবে, সবাই কোঅপারেশন দিবে। তাহলে সাপোর্টিভের সাথে আপনার এই কলেজিয়াল মডেলের একটা বেসিক পার্থক্য কী বলতে পারবেন? এই কলেজিয়াল মডেল হচ্ছে কোঅপারেশন, সাপোর্টিভ মডেলে একজন একজনকে সাপোর্ট দিচ্ছে। ওখানে ম্যানেজার যেটা দিবে সেটা হচ্ছে তার প্রাইম থটটা থাকবে সব এমপ্লয়িকে সাপোর্ট দেওয়া, ম্যানেজার হিসেবে সে কোথাও আটকে গেলে তাকে সাপোর্ট দেওয়া। এটাও কিন্তু কাইন্ড অফ কোঅপারেশন, কিন্তু এটার মধ্যে একটা ছোট্ট ডেভিয়েশন আছে। কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, অনেকটা হয়েছে। ম্যানেজার ওখানে সাপোর্ট দিবে, আর এরপরেরটাতে কোঅপারেশনকে সে এনকারেজ করবে, যাতে সবাই সবাইকে কোঅপারেট করে, সেটাও সে এনকারেজ করবে। সিস্টেম মডেলের মধ্যে দেখা হয় ট্রাস্ট, সেলফ মোটিভেশন, পারফরমেন্স। ট্রাস্টটা যেন এমপ্লয়ীদের মধ্যে থাকে, ম্যানেজার এমপ্লয়ীদের মধ্যে থাকে। সেলফ মোটিভেশন যেন থাকে, কাউকে মোটিভেট করা, কাউকে উৎসাহিত করা। তারপর হচ্ছে পারফরমেন্সটা কী কারণে ভালো হবে? যদি কাউকে আপনি মোটিভেশন দেন, তাহলে পারফরমেন্সটা ভালো হবে। ট্রাস্ট অনেক বড় জিনিস, ট্রাস্ট গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে খুব একটা সময় লাগে না। আপনি এটা আপনার ব্যক্তিগত জীবনেও দেখবেন যে
অনেকের কাছে আপনি ট্রাস্ট অর্জন করতে আপনাকে অনেক বেগ পেতে হয়েছে, কিন্তু যখন আপনি ট্রাস্টটা একটা সিলি ঘটনায়, হয়তো ঘটনাটার ব্যাখ্যাটা ওরকম না, মানুষ সবসময় যা দেখে তাই কিন্তু কারেক্ট হয় না, ইট ক্যান বি এ ডিফারেন্ট, তাই না, থিং, কিন্তু কয়জন মানুষ সেটা বুঝে। হঠাৎ করে আপনি আপনার ট্রাস্ট লেভেলটাকে কমিয়ে দিলেন, যদিও সেটার ডেফিনেশনটা ওরকম ছিল না। তো মানুষকে আগে ট্রাস্ট করবেন, তাহলে আপনি সর্বোচ্চ ট্রাস্টটাও পাবেন। কাউকে আপনি ট্রাস্ট করেন না আর মন থেকে আশা করবেন কেউ আপনাকে পাল্টা ট্রাস্ট করতে থাকবে না। আবার কাউকে যে সবসময় যে ট্রাস্টের উপরে রাখবেন তাও না, কারণ মানুষ তো ফেরেশতা না, সে কিছু না কিছু ট্রাস্টহীন কাজ করতে পারে। সুতরাং এমপ্লয়িকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হবে সবসময়। একেবারে প্রথমবারে যদি কোনো এমপ্লয়ি হয় বা যেই হোক, তাকে কি প্রথমে বিশ্বস্ততার জায়গা থেকে দেখবো, নাকি আগেই অবিশ্বাস করে আস্তে আস্তে বিশ্বাস বিল্ড আপ করবো? এটা দুইটা উত্তর আছে, দুইটা উত্তর দেওয়ার জন্য দুইটা থিওরি বলতে হবে। বলবো? আপনার মনে চিন্তা করবেন ওবি থেকে আবার কোথায় চলে যাচ্ছি। আচ্ছা যাই হোক, ম্যাকগ্রেগর নামে একজন ব্যক্তি ছিল, ম্যাকগ্রেগর তার নাম। তো ম্যাকগ্রেগর বলছিল যে একটা থিওরি হচ্ছে এক্স, একটা থিওরি হচ্ছে ওয়াই, দুইটা থিওরি আছে, বলতেছি একটা। আর আমরা যে অডিটিং পড়ি অ্যাকাউন্টিংয়ে, অ্যাকাউন্টিং করার পর চেকিং সিস্টেমটা হচ্ছে অডিটিং, সিম্পল সেন্স। তো ওইখানে স্কেপটিক্যাল নামে একটা শব্দ আছে, এই দুইটার সাথে আপনার প্রশ্নের উত্তরটা হয়ে যায়। আচ্ছা প্রথম বলি, ম্যাকগ্রেগর বলছিল যে তার একটা থিওরি, সেটার নাম দিয়েছিল এক্স থিওরি এবং ওয়াই থিওরি। এক্স থিওরি মানে হচ্ছে এই এমপ্লয়িকে বিশ্বাস করব না, ট্রাস্ট করব না, চোর, দেরি করে আসে, ফাঁকি দেয়, ক্যাশ এমবেজেলমেন্টের সমস্যা, নৈতিক অবক্ষয়, অনেক কিছু বলে সে থিওরিতে বলে যে মানুষ আসলে একটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা উচিত, সবাইকে ট্রাস্ট করা উচিত না। এখন যদি আপনি এক্স সেন্সের ম্যানেজার হন, আমরা অনেক সময় হাসতে হাসতে বলি টিচাররা তো এক্স ম্যানেজার, কারণ হচ্ছে মানুষের ট্রাস্ট করে না। লিডার হচ্ছে, বস হচ্ছে এক্স ম্যানেজার, মানুষকে ট্রাস্ট করে না, ব্রড মাইন্ডেড না, সে ধরেই নেয় সে চোর। বুঝতে পারলেন? আর ওয়াই থিওরিতে বলা হয় ম্যানেজার বলে আমার এমপ্লয়িরা ভালো, নিয়মিত হাজিরা দেয়, কোনো চুরি নাই, 20,000 টাকা রেখে চলে যাও ড্রয়ারে, ধরবেও না। আর অনেক ধরনের পজিটিভ কথা, অ্যাটেন্ডেন্স ঠিক আছে, এটা সেটা যখন সে বলে তখন সেটা হচ্ছে ওয়াই থিওরি, ম্যাকগ্রেগরের কথায়। এখন আপনি বললেন যে আমি কি প্রথমে ধরে নিব? আপনি যদি এক্স ম্যানেজার হন আপনি ধরে নেবেন এই বেটা চোর। আপনি যদি ওয়াই ম্যানেজার হন তাহলে আপনি ধরবেন না, আমি তাকে জাজ করি, শুরুতে আমি তার ওই যে একটা কথা বলে না, ডু নট জাজ এ বুক বাই ইটস কভার, কভার দেখে আপনি জাজ করে ফেলেন না যে বইয়ের ভিতরে কী আছে। এইভাবে আপনি মানুষ দেখে বলে দিয়েন না যে মানুষটা কেমন, আপনি একটু সময় নেন, হয়তো তার লুকটা ওরকম ডিপ জল টাইপের, কিন্তু তার আত্মাটা হচ্ছে সফট। হ্যাঁ, মানে বাইরেটা হয়তো একটু ভয়ঙ্কর লুক, হ্যাঁ একটু দেখলেই কেমন জানি বিষাদ মনে হচ্ছে, কিন্তু ভিতরটা তো পানি, মোমের মতো নরম, আপনি তো জানেন না। আপনি তার সাথে কিছুদিন উঠা বসা করলে আপনি টের পাবেন সে বাইরে যতটাই এরকম ভিতরে ততটাই সফট হয়। এরকম অনেক মানুষ আছে, মানে কোনো ইয়েতে যায় না, ঝামেলায় যায় না, কিন্তু লুকটা এরকম। আবার অনেকে থাকে একটু অন্যরকম, হ্যাঁ অনেকে থাকে দেখে আপনি বুঝতে পারবেন না, মনে হবে যে ভাজা মাছটাও উল্টে খেতে যায় না, কিন্তু ঠিকই ভিতরে একটা রাফনেস আছে, আপনি এটা প্রকাশ পেলে টের পাবেন, ঠিকই ভিতরে একটা নেগেটিভিটি আছে, এরকম হয়। এই জন্য আপনাকে যেটা করতে হবে, কন্টিনিউয়াস জাজমেন্ট করতে হবে। অর্গানাইজেশন বিহেভিয়ার সাবজেক্ট হচ্ছে সাইকোলজি অ্যান্ড পারসেপশনের একটা মিশ্রণ থাকবে এখানে। আপনি মানুষকে জাজ করতে থাকবেন, সরাসরি আর এক্স থিওরি ম্যানেজার হবেন না কখনো, তাহলে নেগেটিভিটি মনের মধ্যে গেঁথে যাবে। মানুষকে প্রথমেই একটা নেগেটিভ থট দিবেন না। বেশি ধারণাও একটা মিথ্যা, এটা একটা হাদিস জানেন, বেশি ধারণায় মকসুদ স্যার তো এরকম, এইটা হয়েছে ওইটা হয়েছে, লাইফে এইটা হয়েছে, এত ধারণা করিয়েন না। মকসুদ স্যারের জায়গায় থাকলে আপনি বুঝতেন মকসুদ স্যার কিসের শিকার, সিচুয়েশনের শিকার, তারপর আপনি বুঝতেন যে আমার জাজমেন্ট তো ভুল। এভাবে আপনাকে নিয়ে যদি আমি ধরে নিই যে প্রতিদিন লেট করে আসে, কিন্তু কেন লেট করে আসে, কী কারণে, সে যে 3টা বাস বদলি অফিসে আসে, একটা অফিসে 20 মিনিট লেটে সে অ্যাটলিস্ট 3টা বাস বদলে তো পৌঁছাইছে, তোর জন্য আমি একটু সরে থাকি, কত কষ্ট করে সে আসছে। আজকে ওর সাথেও দেখা আমার, যখন আমি বাসে উঠতে যাচ্ছি, বেচারি সেও মনে হয় বাসে উঠবে, তো কত কষ্ট করে সে ক্লাস করতে আসছে, সকালে হয়তো নাস্তা খাইছে, এখন হয়তো কিছুই খায় নাই, এখন হয়তো 3টা বেজে গেছে, তবুও সে শান্ত শিষ্ট হয়ে ক্লাস করতেছে, তাই না? তো এটা অনেক বড় একটা ইয়ে না? আচ্ছা
আচ্ছা, খাওয়া তো অন্যায় না, এখন তো রোজার মাসে চলতেছে না, থাক, বরং সে আমার স্টুডেন্ট হিসেবে একটু দানা পানি পাইছে, এটাতে আমি খুশি যে ও কিছু খাইছে। ওকে, আলহামদুলিল্লাহ। তো তারপর হচ্ছে স্কেপটিক্যাল, এটা একটু বলি। যারা অ্যাকাউন্টিং করে তাদের চুরিগুলো ধরার জন্য অডিটররা বসে থাকে, ওই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সংক্ষেপে বলে সিএ, ওরা এগুলোকে চেকিং করে যে কোথায় সে টাকা পয়সার করছে। এখন সে যখন চেক করে তাকে প্রথমেই স্কেপটিক্যাল হিসেবে ধরে নিতে হয় যে অ্যাকাউন্টেন্ট আসলে চুরি করছে। যারা বিভিন্ন জায়গায় সীমান্ত রক্ষী থাকে, আর্মি, এই যে নেপাল এই বর্ডার, বাংলাদেশ ভারত বর্ডার, যখন সীমান্ত উত্তেজনাগুলো চরমে থাকে তখন ওদেরকে ওই রকম মেন্টাল একটা মেসেজ দিয়ে দেওয়া হয়। আমি একটা বিবিএ লাইফে একটা ফিল্ম দেখছিলাম, ট্যাঙ্গো চার্লি, দেখছেন ছবিটা? এটা মনে হয় ববি দেওয়ালের একটা ছবি। হ্যাঁ, ট্যাঙ্গো চার্লি, ববি দেওয়ালের একটা ছবি। তো এখানে বস ওকে বলে দেয় যে সীমান্ত উত্তেজনা চলছে, আমাদের নিজেদের মধ্যে সব কিছু সাদা আছে, বহি শত্রু আসলে এরকম করে সে ঢুকতে চাইবে, অনেক নাটকবাজি করবে, তুমি তাকে ঢুকতে দিবে না। যখনই সীমান্তে এসে সে যত বড় কর্নেল, যত বড় ব্রিগেডিয়ার বলে পরিচয় দিক না কেন, হ্যাঁ, তুমি তাকে একটা কোড জিজ্ঞেস করবা। ফার্স্ট কোড সে বলে দেওয়ার কথা, কারণ সে আমাদের লোক। যদি সে না বলতে পারে, দ্বিতীয়বার তাকে বলবা কোড কত, তারপর সে যদি এগিয়ে আসে, তৃতীয়বার সে তোমাকে নিজে শ্যুট করে দেবে। সুতরাং সে কোড বলতে পারুক বা না পারুক, তৃতীয়বার তোমার দিকে এগিয়ে আসলেই তুমি তাকে শ্যুট করবা। এখন আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে ধরে নেবেন যে এখানে চুরি আছে, চুরি আছে, চুরি আছে। আপনি যদি জানেন যে এই প্রশ্ন পরীক্ষা আসবে, স্পিড বাড়বে কি কমবে? অন্য প্রশ্নের চোটার দিকে মনোযোগ বেশি যাবে। আপনি ধরে নেবেন যে এখানে চুরি আছে এই অ্যাকাউন্টসে, এই 10 লাইন ভালো করে চেক করেন, আপনি ঠিকই একটা ভুল হয়তো পেয়ে যাবেন। ব্যাপারটা বুঝছেন? এই জন্য স্কেপটিক্যাল সব জায়গায় হওয়া ভালো না। এই যে ম্যানেজার, ওয়াই থিওরির ম্যানেজার হওয়া ভালো এক্সের চেয়ে। আবার স্কেপটিক্যাল অডিটিংয়ের ক্ষেত্রে হতে হবে না, তো আপনি পৃষ্ঠা উল্টা উল্টা চলে যাবেন আর ঝালমুড়ি খাবেন, মনে করবেন যে কোনো কিছু না, আসলে ভুল চলে যাচ্ছে সব, বুঝছেন? আর যারা আসল চোর, কিছু মজার কথা বলি, যারা আসল চোর ওরা স্কেপটিক্যাল, ওরা ধরেই নেয় যে, সরি আসল এটা একটু বন্ধ করে নিয়ে